আমার প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই নিরাপদে আছি। এখন যেহেতু করোনার মহামারীকাল এখনো পর্যন্ত চলছে এবং বলা হচ্ছে খুবই প্রচলিত একটি শব্দ দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ঢেউ মানে হচ্ছে সংক্রমণ আবার কিন্তু বেড়ে যাচ্ছে, যার কারণে আমাদের সবাইকে বের হওয়ার সময় মাস্ক পরিধান করে বের হতে হবে। আজকে কিন্তু আমি এখনো আছি জীব প্রযুক্তি চ্যাপ্টারে। জীব প্রযুক্তি চ্যাপ্টারের ক্ষেত্রে আমি দেখো আজকে যে হেডলাইনটা নিয়েছি, জীব প্রযুক্তির ব্যবহার চিকিৎসা ক্ষেত্রে। বিগত ক্লাসে কিন্তু আমি ইনসুলিন তৈরি এবং ইনসুলিন তৈরির ধাপ, বিশেষ করে আমি জীব প্রযুক্তির ক্ষেত্রে যেটি খুবই যুগান্তকারী একটি আবিষ্কার, যে আবিষ্কারের কারণে কিন্তু ডায়াবেটিস রোগীরা কিন্তু বর্তমানে তুলনামূলকভাবে সহজলভ্যভাবে কি পাচ্ছে, ইনসুলিন অথবা এক ধরনের হরমোন কি হিসেবে পাচ্ছে, ওষুধ হিসেবে, অথবা যেটা আমরা ইনজেক্ট করি, ইনজেকশনের মাধ্যমে আমাদের দেহের শরীরের মধ্যে কি প্রবেশ করায়, এটা হচ্ছে ইনসুলিন। ঠিক আছে, তাহলে বিগত ক্লাসে ইনসুলিন নিয়ে পড়েছিলাম। আজকে কিন্তু আমি মূলত তিনটা টপিকস নিয়ে বাছাই করেছি। একটি হচ্ছে দেখো ইন্টারফেরেন্স। ইন্টারফেরেন্স শব্দটা মূলত এসেছে ইন্টারফেয়ার। আমরা কিন্তু অনেক সময় কথায় কথায় বলি ইন্টারফেয়ার করবে না, অথবা অযাচিত কি করবে না, কোনো আমার ব্যাপারে হস্তক্ষেপ করবে না। ঠিক একই রকম আমাদের দেহের মধ্যে এমন এক ধরনের উচ্চ আণবিক সম্পূর্ণ প্রোটিন আছে, যে প্রোটিন কি করে, আমাদের যদি দেহের মধ্যে বহিরাগমন কোনো উপাদান অথবা ভাইরাস অথবা অন্য কোনো জীবাণু যদি প্রবেশ করে, এরা নিজেরাই কিন্তু কি করে, কেমিক্যাল ডিফেন্স। আমি আরেকটি শব্দ বলি, ইন্টারফেরেন্সের আরেকটি শব্দ হচ্ছে কেমিক্যাল ডিফেন্স, অথবা রাসায়নিকভাবে কি করব, নিবৃত্ত করব। এরপর আরেকটা শব্দ হচ্ছে টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটিও এক ধরনের হরমোন, যে হরমোনের মাধ্যমে কি করা হয়, আমাদের কোনো দেহের মধ্যে যদি অস্বাভাবিক দেখা দেয়, এই অস্বাভাবিকতা আমরা জীব প্রযুক্তির মাধ্যমে কি করি, নিবৃত্ত করি। আরেকটি শব্দ দেখো ইপিও, ইরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিনও হচ্ছে এক ধরনের হরমোন, যে হরমোনটা কিন্তু আমাদের দেহের মধ্যে আছে, বিশেষ করে কিডনির মধ্যে। তাহলে সবাই একটু বই বের করো, ডক্টর আবুল হাসান স্যারের বইয়ের মধ্যে প্রথমে ইন্টারফেরেন্স নিয়ে কি আছে একটু দেখো। ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন, যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে কি করে, বাধা দেয়। বহিরাগমন থেকে রক্ষা করার জন্য প্রতিটি স্বাধীন রাষ্ট্রের একটি প্রতিরক্ষা ব্যবস্থা আছে। ঠিক তেমনি আমাদের দেহের মধ্যে এক ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা আছে, ওই ব্যবস্থাকে বলা হচ্ছে ইমিউনি সিস্টেম। আর ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র অথবা কেমিক্যাল ডিফেন্স, যা দেহের ইমিউনি সিস্টেমের অন্তর্গত। অর্থাৎ এক কথায় ইন্টারফেরন হলো প্রতিরক্ষামূলক প্রোটিন, যে প্রোটিনটা দেখো আমাদের দেহের মধ্যে আছে। কোনো দেহকোষ বিশেষ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার প্রতিসাড়া দিয়ে সংক্রমিত কোষ ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ। ইন্টারফেরন হচ্ছে প্রধানত গ্লাইকোপ্রোটিন, এটা একটি দাগ দাও, গ্লাইকোপ্রোটিন নিঃসরণ করে এবং নিঃসৃত ইন্টারফেরন আক্রমণকারী ভাইরাসের কোষ প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না, ফলে পরবর্তীতে কোষগুলো আর আক্রমণ করতে পারে না। তাহলে আমি একটু খুব সহজভাবে একটি দেখাই। ইন্টারফেরন দেখো, একটি বহিরাগতভাবে যদি কোনো জীবাণু অথবা কোনো উপাদান কোষের ভেতরে প্রবেশ করে, সাথে সাথে কিন্তু ইন্টারফেরন অথবা কেমিক্যাল ডিফেন্স নামক এক ধরনের প্রোটিন অথবা গ্লাইকোপ্রোটিন কি করে, এই ভাইরাস অথবা জীবাণুকে প্রবেশ করতে বাধা দেয় এবং পাশাপাশি অন্য কোনো সুস্থ কোষের মধ্যেও আগেভাগে কি চলে আসে, কেমিক্যাল ডিফেন্স অথবা রাসায়নিক প্রতিরক্ষামূলক ব্যবস্থাটি আগে থেকে উপস্থিত হয় অথবা হাজির হয়, এবং এর মাধ্যমে দেখো নিজস্ব ইমিউনি সিস্টেমের মাধ্যমে কোনো ভাইরাস অথবা কোনো জীবাণুর বৃদ্ধিতে কি করা যায়, রোধ করা যায়। ঠিক আছে, এখন দেখো সংক্রমিত কোষের চারপাশের কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায়, অধিকন্তু এই ভাইরাস প্রতিরোধক্ষম হয়ে ওঠে। কাজে দেখো ইন্টারফেরনের কাজ হলো, মূল কাজটা কি আমি আবার বলছি, দেখো
ইন্টারফেরনের কাজ হলো আক্রমণকারী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বন্ধ করে দেয়া এবং সুস্থ কোষগুলোকে ভাইরাস প্রতিরোধক্ষম করে তোলা এবং ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা। ব্রিটিশ বিজ্ঞানী দেখো এরিক আইজ্যাকস এবং জিন লিন্ডারম্যান 1957 সালে প্রথম ইন্টারফেরন আবিষ্কার করেন। এই যে ইন্টারফেরন আমাদের দেহের মধ্যে আছে, তাহলে কিভাবে ইন্টারফেরন পরিশ্রুত করা যায় অথবা রাসায়নিকভাবে উৎপাদন করা যায়, এই ব্যাপারটা আমরা এখন দেখব। ইন্টারফেরনের ব্যবহার দেখো, ইন্টারফেরন শুধুমাত্র নির্দিষ্ট প্রজাতির হরমোন, অর্থাৎ নির্দিষ্ট প্রজাতির ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট ইন্টারফেরন অথবা হরমোন কাজ করে। এই ইন্টারফেরন কিন্তু অন্য কোনো প্রাণীর মধ্যে কাজ করবে না। আমি হোমোসেপিয়ান্সের মধ্যে যে ইমিউনি সিস্টেম কাজ করে, এখানে কিন্তু ইন্টারফেরন অথবা নির্দিষ্ট ইন্টারফেরন কি করবে, কাজ করবে। ভাইরাস আক্রান্ত লিউকোসাইট অথবা শ্বেতরক্তকণিকা থেকে এক ধরনের ইন্টারফেরন, ফাইব্রোব্লাস্ট অথবা তন্তুময় এক ধরনের কোষ থেকে অন্য ধরনের ইন্টারফেরন কি হয়, নিঃসরণ হয়। ভাইরাস দ্বারা সংক্রমিত কোষ কর্তৃক ইন্টারফেরন নিঃসৃত হলেও বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে কি করা হচ্ছে, ইন্টারফেরন তৈরি করা সম্ভব হচ্ছে। ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, হার্পিস সংক্রমণ, বিভিন্ন ধরনের পেপিলোমা ভাইরাস, পেপিলোমা মানে হচ্ছে ক্যান্সারের তৈরির এক ধরনের ভাইরাস, চিকিৎসা করা সম্ভব হয়েছে। এছাড়া জলাতঙ্ক অথবা রেবিস রোগীয় চিকিৎসায় সাফল্য অর্জিত হয়েছে। গবেষকগণ ধারণা করছেন যে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধিত করতে ইন্টারফেরন সফলভাবে কি করা যায়, প্রয়োগ করা যায়। তাহলে ইন্টারফেরন উৎপাদন প্রক্রিয়াটি একদম ইনসুলিন তৈরির ধাপের মতো। আমি তারপরও তোমাদেরকে প্রাইমারিভাবে একটু সংক্ষেপে বলছি। 1 নম্বর ধাপ, ধরো আমি মানুষের ফাইব্রোব্লাস্ট থেকে ইন্টারফেরন নামক এক ধরনের প্রোটিন কি করব, সংখ্যা বৃদ্ধি করব। কিভাবে করা যায় দেখো, মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে প্রথমে কি করব, ডিএনএ আহরণ করা হয় এবং তা থেকে ইন্টারফেরন অথবা ইন্টারফেরন বিটা কোড বহনকারী জিন পৃথক করা হয়। আমরা জানি নির্দিষ্ট জিন নির্দিষ্ট প্রোটিন তৈরি করে এবং এই নির্দিষ্ট প্রোটিন নির্দিষ্ট কাজ সমাধান করে। তাহলে আমার প্রোটিন তৈরির মূল লক্ষ্য কি, অবশ্যই জিন কি করা, আহরণ করা। 2 নম্বর দেখো, একটি উপযুক্ত প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়। আমরা কিন্তু রেস্ট্রিকশন এনজাইম কি, এটাও আমরা বিগত ক্লাসে জেনে গেছি। এবার ইন্টারফেরন জিন অংশকে লাইগেজ এনজাইম, আমরা কি জানি, লাইগেজ এনজাইম দিয়ে কি করা হয়, সংযুক্ত করা হয় এবং সম্পূর্ণ নতুন রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করা হয়। এরপর দেখো, ইন্টারফেরন জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএকে ইকোলাই ব্যাকটেরিয়াতে কি করা হয়, সংখ্যা বৃদ্ধি করার জন্য স্থাপন করানো হয়। এবার আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট ইকোলাই এর ব্যাপক বংশবৃদ্ধি করা হয়। ইকোলাই কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদ মাধ্যমে কি হয়, নিঃসৃত হয়। আবাদ মাধ্যম থেকে ইন্টারফেরন পৃথক করে আমরা কি করব, বিশুদ্ধ করা হয় এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বাজারজাত করে মানুষের মধ্যে সহজলভ্যভাবে ইন্টারফেরন ব্যবহার করা যায়। তার মানে আমি যখনই ইন্টারফেরন পড়ব তখনই বুঝবো কোনো ভাইরাস কিংবা জীবাণুর প্রতিরোধক্ষম এমন কতগুলি উপাদান মানব দেহে আছে যে উপাদানটি প্রধানত কেমিক্যাল ডিফেন্স অথবা রাসায়নিক অস্ত্র হিসেবে কাজ করে। তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। 2 নম্বর আছে দেখো, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর অথবা টিপিএ মানেটা কি? মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক করতে অথবা হার্ট অ্যাটাক হতে পারে, বর্তমানে যেটি অহরহ দেখা যাচ্ছে। তাহলে স্ট্রোক মানে কি? করোনারি ধমনীর মধ্যে যদি ব্লাড সার্কুলেশন না হয়, মানুষের মধ্যে কি হয়, বিভিন্ন রকম স্ট্রোক কিংবা মস্তিষ্কের মধ্যে রক্ত জমাট বেঁধে যায়। তাহলে এই জমাট বাঁধা রক্তকে যদি আমি যে কোনো উপায়ে কি করে ফেলতে পারি, লিকুইড সাবস্টেন্সেসে রূপান্তরিত করতে পারি, তখন কি সংঘটিত হয় দেখো, সাথে সাথে জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী সুস্থ হয়ে ওঠে। 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপ্টোকাইনেস, এটা একটু দাগ দাও,
আমি এখন ব্যাকটেরিয়া থেকে কি পেলাম, স্ট্রেপ্টোকাইনেস নামক এমন এনজাইম পাওয়া গেল যা জমাট বাঁধা রক্তকে গলতে সাহায্য করে। বাট এটি কিন্তু আমাদের দেহের জন্য নিজস্ব কোনো উপাদান না, এটি হচ্ছে বহিরাগত উপাদান, যার কারণে আমাদের দেহের মধ্যে এই স্ট্রেপ্টোকাইনেস এনজাইম যদি আমি স্থাপিত করি, আমাদের মধ্যে বিভিন্ন রকম অস্বস্তি ভাব দেখা যায়। এরপর দেখো অথবা পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মানুষের রক্তে এমনিতে প্লাজমিন এনজাইম, তাহলে স্ট্রেপ্টোকাইনেস এনজাইমের মতো বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে এক ধরনের এনজাইম আছে, এই এনজাইমের নাম হচ্ছে প্লাজমিন এনজাইম, যা প্রধানত প্লাজমিনোজেন অথবা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। তাহলে প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকার ফলে প্লাজমিনোজেনকে কর্মক্ষম করে আনতে হলে টিপিএ অথবা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নামক এক ধরনের উপাদান কি করতে হয়, সংযুক্ত করতে হয়। তাহলে আমরা একটু দেখি এই উপাদান অথবা কিভাবে তৈরি করা যায়। মানুষের কোষ থেকে টিপিএ জিন এর মেসেঞ্জার আরএনএ পৃথক করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু জানি মেসেঞ্জার আরএনএ হচ্ছে ট্রান্সক্রিপশন। যখনই আমি ডিএনএ থেকে অথবা কি টিপিএ জিন থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি করব, তখনই কিন্তু আমাদের কি তৈরি হবে, অবশ্যই প্রোটিন। এটা কিন্তু আমরা রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশনে পড়েছিলাম। মেসেঞ্জার আরএনএ থেকে কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করা হয়। ব্যাপারটা কি আমরা বুঝেছি? এখানে কমপ্লিমেন্টারি ডিএনএ, কমপ্লিমেন্টারি মানে হচ্ছে দেখো এইভাবে দেখো, আমি এই ডিএনএ থেকে আবার এই ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে নতুন আরেকটি ডিএনএ সূত্রক তৈরি করলাম, এটাকে বলা হচ্ছে কমপ্লিমেন্টারি অথবা পরিপূরক ডিএনএ তৈরি করা। রিকম্বিনেন্ট ডিএনএকে এরপর আমি ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয় এবং আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ সহ ইকোলাইকে আবাদ করে হাজার হাজার কপি কি করা হয়, ক্লোনিং করা হয়। ইকোলাই থেকে টিপিএ প্রোটিন পৃথক করে ওষুধ হিসেবে কি করা হয়, তৈরি করা হয়। হার্ট অ্যাটাক অথবা স্ট্রোকের রোগী রক্তনালীতে টিপিএ ইনজেক্ট করলে রক্তের ব্লক বিগলিত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। টিপিএ নিঃসরণকারী জিন মানুষের দেহ থেকে নেওয়া হয় বলে এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তাহলে আমি শুরুতে কিন্তু বলেছিলাম স্ট্রেপ্টোকাইনেস নামক এনজাইম রক্ত জমাট বাঁধাকে বিগলিত করতে সাহায্য করে। বাট স্ট্রেপ্টোকাইনেস এনজাইম হচ্ছে ব্যাকটেরিয়ার নিজস্ব এনজাইম, যা আমাদের দেহের মধ্যে কি তৈরি করে, পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। তাহলে আমি যে প্লাজমিনোজেন এনজাইম, যেটি আমাদের দেহের মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, একে যদি আমি বিভিন্ন অ্যাক্টিভেটর দিয়ে সক্রিয় করি, তাহলে আমাদের দেহে থেকে আমি কিন্তু টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নামক এক ধরনের উপাদান তৈরি করে বিভিন্ন স্ট্রোকের রোগীকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা দিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রথমটা পড়েছিলাম ইন্টারফেরন্স, 2 নম্বর পড়েছিলাম টিপিএ টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এরপর পড়ব দেখো খুবই ইম্পর্টেন্ট আরেকটি উপাদান এরিথ্রোপোয়েটিন। এরিথ্রোপোয়েটিন হচ্ছে এক ধরনের হরমোন, যেটা কিন্তু কোথায় পাওয়া যায়, কিডনিতে। তাহলে এই কিডনি থেকে বাহিত হয়ে বোন মেরুতে যখন বোন মেরু অথবা অস্থিমজ্জা, আমরা কি জানি প্রধানত আরবিসি অথবা রেড ব্লাড সেল, আবার বলছি দেখো আরবিসি অথবা রেড ব্লাড সেলের কোনো কি নাই, নিউক্লিয়াস নাই। নিউক্লিয়াস না থাকার কারণে এই কোষগুলো কি তৈরি করতে পারে না, কোষ বিভাজিত হতে পারে না। তাহলে এই আরবিসি প্রধানত কোথায় তৈরি হয়, বোন মেরু অথবা অস্থিমজ্জাতে। অস্থিমজ্জার কোষগুলোতে যদি আমি এরিথ্রোপোয়েটিন নামক এক ধরনের হরমোন যদি নিঃসৃত করি, যেটা কিডনির মাধ্যমে বাহিত হয়, তাহলে আমাদের রেড ব্লাড সেল 4 মাস পর পর কি হয়, তৈরি হয়। এখন দেখি ইপিও নিয়ে আমাদের বইয়ে কি আছে তার বিস্তারিত বর্ণনা। দেখো, আমাদের কিডনি এরিথ্রোপোয়েটিন নামক এক ধরনের হরমোন তৈরি করে, যা রক্ত প্রবাহের সাথে বোন মেরুতে প্রবেশ করে। ইপিও বোন মেরুকে বিভাজনে উদ্দীপ্ত করে এবং প্রচুর আরবিসি লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়। যাদের কিডনি বিকল হয়ে যায় বা প্রায় অকেজ হয়ে পড়ে, তাদের নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিসের সময় হরমোন ইপিও থেকে রক্ত থেকে বের হয়ে যায়, ফলে কিডনি রোগীরা কিন্তু মারাত্মকভাবে রক্ত শূন্যতা দেখা দেয়
এবং এই রক্ত শূন্যতা প্রতিরোধ করার জন্য আমরা কিন্তু গবেষণাগারে কি তৈরি করে রেখেছি, ইপিও অথবা এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন গবেষণাগারে তৈরি করা হয়। এখন দেখি ইপিও তৈরি প্রক্রিয়া। মানুষের দেহ থেকে ইপিও জিন পৃথক করা হয়, পরে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে এবং লাইগেজ এনজাইম দিয়ে সংযুক্ত করে এই জিনকে উপযুক্ত বাহকে কি করা হয়, অন্তর্ভুক্ত করা হয়েছে। পরে এই রিকম্বিনেন্ট ডিএনএ-কে অপর ব্যাকটেরিয়া, খুবই কমন একটি ব্যাকটেরিয়া ইকোলাই এস্কেরিকিয়া কোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। রিকম্বিনেন্ট ডিএনএ সহ ইকোলাই ব্যাকটেরিয়াকে মাধ্যমে আবাদ করে হাজার হাজার কপি তৈরি করা হয়। ইকোলাই থেকে ইপিও প্রোটিন নিষ্কাশন করে ওষুধ হিসেবে প্রস্তুত করা হয়েছে। বর্তমানে হাজার হাজার কিডনি রোগীকে রক্ত শূন্যতা দূরীকরণার্থে ইকোলাইতে উৎপন্ন ইপিও ইনজেকশন দেওয়া হচ্ছে। এখন আরেকটি টপিকস যেটা আমাদের আজকে সিলেক্টেড ছিল না, বাট ছোট্ট একটি টপিকস, জিন থেরাপি, যে শব্দটা কিন্তু আমরা বর্তমানে প্রচুরভাবে শুনছি। জিন থেরাপি কি? কোনো নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী আমরা আগে থেকে জানি। ওদের একটা মানুষের বংশগত এক ধরনের রোগ আছে, এখন এই রোগটা কোন জিনের মধ্যে আছে এটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এবং ওই জিন যদি আমরা দূরীকরণ করে অথবা যে কোনো একটি এনজাইম দিয়ে যদি কর্তন করে কি করে ফেলতে পারি, দূরীভূত করতে পারি, তাহলে আমাদের বংশগতি ওই রোগটা আর না হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে জিন থেরাপি হচ্ছে ঠিক একই রকম এক ধরনের থেরাপি। দেখো, কোনো নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতি হলো জিন থেরাপি। ত্রুটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সরিয়ে দিয়ে ওই জায়গায় কারেক্টেড জিন প্রবেশ করানোর মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়। দুটি উপায়ে করা হয়। প্রথমটা কি দেখো, সাধারণত একটি ভাইরাসকে কারেক্টেড জিন সহ মানুষের ডিএনএ বহন করার জন্য কি করা হয়, পরিবর্তন করা হয় এবং তাকে সরাসরি মানুষের টার্গেট কোষে প্রবেশ করানো হয়। টার্গেট কোষে তখন কারেক্টেড ডিএনএ সংযুক্ত হয়ে যায় এবং রোগ মুক্ত হয়। এরপর আরেকটি টপিক, এটিও হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে মলিকিউলার ফার্মিং। ট্রান্সজেনিক প্রাণী, যেসব প্রাণীকে আমরা জিন ফরমেশনের মাধ্যমে অথবা ট্রান্সফরমেশনের মাধ্যমে নতুন আরেকটি সম্পূর্ণ উন্নত ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদেরকে বায়ো রিঅ্যাক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ ধরনের প্রাপ্ত প্রাণী থেকে দুধ, রক্ত এবং মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়ে থাকে। তাকেই বলা হচ্ছে খুবই প্রচলিত একটি শব্দ, মলিকিউলার ফার্মিং। এরপর হচ্ছে বায়ো ফার্মিং। বায়ো মানে হচ্ছে কি, অবশ্যই জীবীয়। তাহলে এখন আসি বায়ো ফার্মিং কি। যখন ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তাকে বায়ো ফার্মিং বলে। জীবন রক্ষাকারী অ্যান্টিকোয়াগুল্যান্ট এন্টোমিয়ার মাধ্যমে এই পদ্ধতিটি করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজ এতটুকু।